আসসালামু আলাইকুম। লোহিত সাগরে 10 লাখ ব্যারেল তেল সহ গ্রিস ট্যাঙ্কার ধ্বংস হুথিদের। যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর সাথে তীব্র বিতর্ক মন্ত্রী পরিষদ বৈঠকে। সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ছে পশ্চিম তীরে। নিজেদের মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের F-16 ফাইটার জেট। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। লোহিত সাগরে গ্রিসের একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে ইয়েমেনের হুথি আর্মি। ট্যাঙ্কারটি ধ্বংসের সময় এতে ছিল 10 লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল। বিপুল পরিমাণ এই তেল সাগরে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে অনেক দেশ। তবে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে এখনও তেল ছড়িয়ে পড়েনি সাগরে। বৃহস্পতিবার ট্যাঙ্কারটি ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে হুথি আর্মি। গত 21শে আগস্ট ট্যাঙ্কারটি দখলে নেয় হুথি বিদ্রোহীরা। হুথি হামলায় ধ্বংস হওয়া সাউনিয়ন নামক ট্যাঙ্কারের মালিক গ্রিসের ডেল্টা ট্যাঙ্কার। ট্যাঙ্কারটি 10 লাখ ব্যারেল তেল নিয়ে ইরাক থেকে যাচ্ছিল গ্রিসে। এ সময় 21শে আগস্ট ইয়েমেনের হুদাইদা বন্দরের নিকট হুথিদের আক্রমণের শিকার হয় জাহাজটি। আক্রমণের পর জাহাজটির পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় হুথি আর্মি। তবে তারা জাহাজের নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়ার অনুমতি দেয়। ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃত্বে ফ্রান্সের একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে নিরাপদে সরিয়ে নেয় 29 জন নাবিক। এরপর হুথি আর্মি তেল ট্যাঙ্কারটিতে 1 ডজনের বেশি বোমার বিস্ফোরণ ঘটায় পরিকল্পিতভাবে। বৃহস্পতিবার এই বোমা বিস্ফোরণের ভিডিও প্রকাশ করেছে হুথি আর্মি। এ সময় তারা যুক্তরাষ্ট্র ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক, ইহুদিদের প্রতি অভিশাপ বলে ধ্বনি দেয়। তবে দখলে নেয়ার পর বিপুল পরিমাণ জ্বালানি তেল সহ মূল্যবান এই জাহাজটিতে কেন তারা এই ধরনের ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটাল সে বিষয়ে কোনো কিছুই জানায়নি হুথি আর্মি। তবে এই ঘটনার পর ইয়েমেনের নিয়ন্ত্রণে থাকা বাব আল মান্দাব প্রণালী হয়ে লোহিত সাগরের পথে বাণিজ্যিক জাহাজের চলাচল কমে গেছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলের। বর্তমানে তারা অবরোধ করে রেখেছে জেনিন উদ্বাস্তু শিবির এলাকা। এদিকে পশ্চিম তীরে সব সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা একটি ইউনিটের অধীনে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার আল কুদস ব্রিগেডসের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে ইসরায়েল আর্মি সর্বাত্মক অভিযান শুরু করে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে পরিচিত পশ্চিম তীরে। 2002 সালের দ্বিতীয় ইন্তিফাদার পর পশ্চিম তীরে বর্তমানে চলছে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা অভিযান। এখন গাজার মতো সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়েছে ইসরায়েলের দখলে থাকা নামে মাত্র স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পশ্চিম তীরে। কাসাম ব্রিগেডস, আল কুদস ব্রিগেডস, আল আকসা মার্টার ব্রিগেডস সহ আরও বিভিন্ন সশস্ত্র প্রতিরোধ ব্রিগেড পশ্চিম তীরে যুদ্ধ করছে ইসরায়েল আর্মির বিরুদ্ধে। ইসরায়েল আর্মির বিরুদ্ধে বোমা হামলা, মর্টার হামলা এবং কোথাও কোথাও মেশিন গানের সাহায্যে সামনাসামনি ঘটেছে এই যুদ্ধের ঘটনা। আল কুদস ব্রিগেড জানিয়েছে শুক্রবার ইসরায়েলের হামলায় পশ্চিম তীরে নিহত হয়েছে তাদের একজন কমান্ডার সহ কয়েকজন সেনা। হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আহ্বান জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার জন্য। এদিকে উত্তর ইসরায়েলে অব্যাহত রয়েছে লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলা। শুক্রবার হিজবুল্লাহ কয়েক দফা রকেট হামলা চালিয়েছে জেবদিন, মাতলা, কাফর চুবা হিলস এবং সামথা মিলিটারি সাইটে। ইসরায়েল আর্মি জানিয়েছে গ্যালিলি উপত্যকায় হিজবুল্লাহ শুক্রবার 40টি রকেট হামলা চালিয়েছে। হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করে ইসরায়েল আর্মি। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলা প্রতিহত করতে না পারার তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের চ্যানেল 12 সহ বিভিন্ন গণমাধ্যম। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন জিম্মিদের জীবনের চাইতে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ গাজার ফিলাডেলফি করিডোরে সেনা মোতায়েন বজায় রাখা। বৃহস্পতিবার রাতে ক্যাবিনেট বৈঠকে তার এই বক্তব্য ঘিরে তীব্র বাক্য বিনিময় ঘটে প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের সাথে। এ সময় প্রধানমন্ত্রীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে যোগ দেন আরও এক মন্ত্রী। বৈঠকে দেখা দেয় তীব্র উত্তেজনা। যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় হামাসের দাবি মিশর সীমান্তে ফিলাডেলফি করিডোর সহ গাজার কোথাও ইসরায়েলের সেনা মোতায়েন থাকতে পারবে না। কিন্তু ইসরায়েলের দাবি ফিলাডেলফি করিডোর, নেতজারিম অক্ষ সহ কয়েকটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে যুদ্ধবিরতি চুক্তির পরও। এই বিষয়ে ইসরায়েল কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন নেতানিয়াহু। এমনকি তাতে যদি হামাসের কাছে থাকা সব বন্দী মারা যায় তাতেও তিনি এই শর্ত থেকে সরে আসবেন না বলেই জানান। নেতানিয়াহুর এই মতের তীব্র বিরোধিতা করেন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট। এ নিয়ে বৈঠকে শুরু হয় তীব্র হট্টগোল। এ সময় ইসরায়েল আর্মি সহ অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রধানরাও নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নেন। তারা হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলকে আরও নমনীয় হওয়ার পক্ষে মত দেন। কেবলমাত্র ফিলাডেলফির কারণে যুদ্ধবিরতি চুক্তি ভণ্ডুল হয়ে যাওয়ার বিরোধিতা করেন তারা। ক্ষিপ্ত প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট বৈঠকে বলেন, ফিলাডেলফি করিডোরের সেনা উপস্থিতি মেনে নেবে না হামাস, এমনকি মিশরও। সুতরাং এই শর্ত থেকে ইসরায়েল যদি সরে না আসে তাহলে যুদ্ধবিরতির আর কোনো সম্ভাবনা নেই। এই নিয়ে আর কোনো আলোচনারও দরকার নেই।
এ সময় প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের জবাবে নেতানিয়াহু বলেন, হ্যাঁ, এটিই আমাদের সিদ্ধান্ত, অর্থাৎ নেতানিয়াহু কোনো যুদ্ধবিরতি চান না। বৈঠকে আরেক মন্ত্রী রন ডারমার নেতানিয়াহুকে আক্রমণ করে বলেন, তিনি যুদ্ধবিরতি আলোচনায় একের পর এক নতুন নতুন শর্ত আরোপ করছেন। কায়রো আলোচনায় ইসরায়েল আর্মি যে ম্যাপ পরিকল্পনা প্রকাশ করেছিল আপনি তা পরিবর্তন করতে বলেছেন। রন ডারমার নেতানিয়াহুকে বলেন, আপনি আরোপ করেছেন, আপনি যুদ্ধবিরতি আলোচনায় বারবার ভণ্ডুল করেছেন একের পর এক শর্ত আরোপ করে, আপনি সবকিছু করছেন আপনার ইচ্ছামতো। এ সময় তীব্র হট্টগোল দেখা দেয় বৈঠকে। মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখতে চান তাহলে কোনো যুদ্ধবিরতি হবে না। হামাস এটি মেনে নেবে না, আর যুদ্ধবিরতি না হলে ইসরায়েলি কোনো জিম্মিকে আর জীবিত পাওয়ার আশা নেই। এখন ফিলাডেলফি করিডোরে সেনা মোতায়েন রাখবেন না জিম্মিদের জীবিত ফেরত আনবেন, কোনটা করবেন সেটা আপনার ইচ্ছা। তখন নেতানিয়াহু বলেন, আমি ফিলাডেলফি করিডোরে সেনা মোতায়েন রাখতে চাই। এরপরেই শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। শনিবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, গাজা যুদ্ধ নিয়ে তীব্র বিভক্তি দেখা দিয়েছে নেতানিয়াহু সরকারের মন্ত্রিপরিষদে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী টাইমস অফ ইসরায়েলকে বলেন, আমি আমার জীবনে এভাবে প্রধানমন্ত্রীর সাথে কোনো মন্ত্রীর বিতর্ক আর বিরোধিতা দেখিনি। প্রথমে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রীর প্রতি অন্যরা অভিযোগ করেন প্রধানমন্ত্রীর সাথে তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে, কিন্তু নেতানিয়াহু যখন বললেন তার কাছে জিম্মিদের জীবনের কোনো মূল্য নেই, বরং তিনি ফিলাডেলফিতে সেনা মোতায়েন রাখতে চান, তখন অনেকে প্রতিরক্ষা মন্ত্রীর পক্ষ নেন। বৈঠক শেষে ফিলাডেলফি করিডোরে সেনা মোতায়েন বহাল রাখার শর্তে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ভোটাভুটি হয়। প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট ছাড়া অন্য সবাই প্রস্তাবের পক্ষেই ভোট দেন। ইসরায়েলের পক্ষ থেকে এই প্রস্তাব পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং হামাসের কাছে। তবে ইসরায়েলের এই প্রস্তাব মেনে যুদ্ধবিরতি আদৌ কোনো সম্ভাবনা নেই, কারণ হামাস এই প্রস্তাব মানবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। ইউক্রেনে বিধ্বস্ত হয়েছে একটি F-16 ফাইটার জেট, নিহত হয়েছেন এর পাইলট। সোমবার ইউক্রেনে রাশিয়ার রেকর্ড মিসাইল হামলার দিন এই ঘটনা ঘটে। ইউক্রেনের সংসদ সদস্য মারিয়ানা অভিযোগ করেছেন, ইউক্রেনের নিজেদের ছোড়া মিসাইলে বিধ্বস্ত হয়েছে বিমানটি। এই ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বরখাস্ত করেছেন এয়ারফোর্সের কমান্ডার ইন জেনারেল নিকোলাইকে। রাশিয়ার মিসাইল হামলা মোকাবেলায় ইউক্রেন সোমবার প্রথমবারের মতো ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 সুপারসনিক ফোর্থ জেনারেশন ফাইটার জেট। প্রথম দিনই বিধ্বস্ত হল তাদের মূল্যবান এই যুদ্ধবিমান। 2022 সালে যুদ্ধ শুরুর পর গত সোমবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সবচেয়ে বড় আর ধ্বংসাত্মক হামলা চালায়। এদিন ঘটে ইউক্রেনের F-16 বিমান বিধ্বস্তের ঘটনা। শুক্রবার এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে আসলো এয়ারফোর্স জেনারেলকে বরখাস্তের পর। বিমান বিধ্বস্তের পর এয়ারফোর্স জেনারেল নিকোলাই এই দুর্ঘটনা নিয়ে হিংসাত্মক বিতর্কে লিপ্ত হন সংসদ সদস্য মারিয়ানার সাথে। সংসদ সদস্য মারিয়ানা অভিযোগ করেন, ইউক্রেন আর্মির ছোড়া প্যাট্রিয়ট মিসাইলের আঘাতে ভূপাতিত হয়েছে বিমানটি। তিনি এজন্য ইউক্রেন এয়ার ডিফেন্স ফোর্সের অদক্ষতাকে দায়ী করে তীব্র সমালোচনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জবাবে নিকোলাই সংসদ সদস্য মারিয়ানার বিচার দাবি করে বলেন, মারিয়ানা ইউক্রেন এয়ারফোর্সের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন। তিনি যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটার জেটেরও সুনাম নষ্ট করার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইজনের এই বিতর্কের পর শুক্রবার এয়ারফোর্স কমান্ডার জেনারেল নিকোলাইকে বরখাস্ত করেন জেলেনস্কি। তবে সোমবারের বিমান বিধ্বস্তের ঘটনা রাশিয়ার মিসাইলের আঘাতে না নিজেদের মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনও পরিষ্কার করে জানায়নি ইউক্রেন আর্মি। রাশিয়ার পক্ষ থেকেও এই বিষয়ে কোনো কিছু দাবি করা হয়নি। এই বিষয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।